হে গাইজ, ওয়েলকাম টু ড্র রিভিউজ। তো এখন আমরা কথা বলবো মেরি ক্রিসমাস শ্রীরাম রাঘবনের নতুন সিনেমা সেটা নিয়ে। তো সেটা কেমন হলো চলুন জেনে নিই। তো প্রথমেই বলতে হবে এই সিনেমাটা শ্রীরাম রাঘবন যেভাবে সিনেমা বানায় আন্ধাধুন যদি দেখে থাকেন এবং সেই ভেবে আপনি যদি থিয়েটারে যান তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না। আপনাকে মানতে হবে শ্রীরাম রাঘবন একটা অন্য ধরনের ডিরেক্টর যে নিজের কাজে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে এবং সে এখানেও সেটা করেছে। এবার এই অ্যাকচুয়াল সিনেমাটা একটা ফ্রেঞ্চ নভেল থেকে ইন্সপায়ার হওয়া, বার্ড ইন এ কেজ। এবার এই নভেলটার নামটা শুনেই বুঝতে পারছেন যে এর একটা প্রভাব, মানে যে নাম বার্ড ইন এ কেজ, এর প্রভাব নানাভাবে সিনেমাতে থাকবে। গল্প তো ছিল এবং সেখান থেকে 1962তেও একটা সিনেমা তৈরি হয় এবং এই সিনেমার সাথে সেই সিনেমারও অনেক সাদৃশ্য আছে। এবার যদি বলি যে সিনেমাটা কেন ইউনিক, কেন ওয়ান অফ দ্য বেস্ট ক্রিসমাস সিনেমা হিসেবে আমার মনে এটা থেকে গেছে এবং এই সিনেমাটা অ্যাকচুয়ালি বেশি ইম্প্যাক্ট করেছে যখন আমি দেখেছি তার পরের দিন। তার প্রধান কারণ কিছু আছে, তো সবগুলো ডিসকাস করবো একে একে। তো প্রথমেই বুঝতে হবে এখানেতে দুটো অদ্ভুত কাস্টিং করা হয়েছে মূল চরিত্রতে। একটা হচ্ছে অ্যালবার্ট আর মারিয়া, এই যে দুটো চরিত্র, অ্যালবার্টের জায়গায় কাস্ট করা হয়েছে বিজয় সেতুপতিকে, আর মারিয়ার জায়গায় কাস্ট করা হয়েছে ক্যাটরিনা কাইফকে। তো এরা দুজনে কিন্তু মানে বেশ কন্ট্রাস্টিং দুটো ক্যারেক্টার না। একজন বোনাফাইড সুপারস্টার যে অ্যাক্টিংয়ের জন্য খুব বেশি ফেমাস নয়, নিজের আইটেম নাম্বারের জন্য বেশি ফেমাস, আর বিজয় সেতুপতি মাক্কাল সেলভান, মানে যে পিপলস অ্যাক্টার। তো এই দুজন কীভাবে একসাথে আসবে সবাই কিন্তু একটু মানে এক্সাইটেড ছিল। তো এই সিনেমাতে দেখানো কী হচ্ছে যে একটা হাউস ওয়াইফ আছে যে যথেষ্ট লোনলি এবং সে তার মেয়েকে ক্রিসমাসের দিন নিয়ে গিয়ে, যার মেয়ে কথা বলতে পারে না, একটা বড় টেডি বিয়ার নিয়ে একটা রেস্টুরেন্টে খাচ্ছে। এবং এখানে দেখানো হচ্ছে একটা আর্কিটেক্ট যে 7 বছর পর দুবাই থেকে আসছে, আমাদের অ্যালবার্ট ক্যারেক্টারটা, তার সাথে এই হাউস ওয়াইফের বাই মারিয়া ক্যারেক্টারটা কোনোভাবে পরিচয় হচ্ছে এবং তাদের মধ্যে আস্তে আস্তে কথোপকথন বাড়ছে, কনভারসেশন বাড়ছে। তার সাথে মিউজিক চলছে কনস্ট্যান্টলি, একটা মিউজিক্যাল ড্রামা বলা যেতে পারে। কিন্তু সিনেমাটা অ্যাকচুয়ালি যেটা লেখা হচ্ছে যে স্লো বার্ন থ্রিলার, আমি বলবো এটা হচ্ছে একটা পিওর রোম্যান্টিক সিনেমা। এই সিনেমাটা দেখে আমার মনে পড়ছিল একটাই কথা, যে লিঙ্কল্যাটারের বিফোর সানরাইজ উইথ এ টুইস্ট। মানে বিফোর সানরাইজ যদি এটা নোয়ার স্টাইলে, একটু যদি থ্রিল স্টাইলে বানানো যেত তাহলে হয়তো এই ধরনের একটা সিনেমাতেই কনভার্ট হতো। এবং এই সিনেমাতে আপনি যত দেখবেন সিনেমাটোগ্রাফি খুব এক্সপ্রেসিভ, লাইটগুলো অ্যামেজিংলি ইউজ করা হয়েছে। এইবার বলি সিনেমার খেলাটা কোথা থেকে শুরু হচ্ছে। এই সিনেমার সেটিং অনেকক্ষণ ধরে, মানে অ্যাকচুয়ালি আমরা জানি যে শ্রীরাম রাঘবন খুব বড় অ্যালফ্রেড হিচককের ফ্যান এবং এটা একটা পিওর হিচককিয়ান থ্রিলার, স্টিল দ্য রোম্যান্টিক সাগা। এবার সব কিছু ঘটছে কী করে, হিচককের মেন সিনেমার যে মানে ক্রাক্স হচ্ছে এই সিনেমার ক্রাইমের থেকে বেশি ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে যে ক্রাইমটা কখন ঘটবে, এই অ্যান্টিসিপেশনটাই কিন্তু আপনার হার্টবিট আস্তে আস্তে বাড়াবে এবং এটা থ্রিল পোর্শন। কিন্তু যেটা রোম্যান্টিক পোর্শন, যেটা স্ট্রাগল পোর্শন, সেটা কিন্তু খুব ভালোভাবে এস্টাবলিশ করা হয়েছে। এই যে অ্যালবার্ট ক্যারেক্টারটা, এর যে মিস্ট্রি আছে এর সাথে, এই অ্যালবার্ট ক্যারেক্টারটা পুলিশ দেখলে নিজেকে একটু লুকিয়ে নেয় অন্যভাবে, মানে সে খেতে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। এই যে মারিয়া ক্যারেক্টারটা, তার মধ্যেও কিন্তু মিস্ট্রি আছে। সে যখন অ্যালবার্টকে তার বাড়িতে নিয়ে যাচ্ছে তার মধ্যে কিন্তু একটা নানারকম দোলাচল চলছে, সে কিছু অদ্ভুত কাজকর্ম করছে। তো আমরা সারাক্ষণই ভাববো এই ক্যারেক্টার দুটোর পাস্টে কী আছে, এর কী লুকোচ্ছে আমাদের কাছ থেকে, এবং সেইটা কিন্তু অনেক পরে গিয়ে আনফোল্ড হচ্ছে। কিন্তু যেটা তাড়াতাড়ি আনফোল্ড হচ্ছে সেটার মধ্যে হচ্ছে ক্যাটরিনার অসাধারণ পারফরমেন্স। সে 3টে ভূমিকা একসাথে অভিনয় করেছে। সে অভিনয় করছে মারিয়া, যে একটা লোনলি ওয়াইফ। সে অভিনয় করছে বিভৎস ভালো একটা ফ্রি স্পিরিটেড মহিলা যে প্রেম করতে ভালোবাসে, এবং সব থেকে ভালো যেটা ডিসগাইসে সব কিছুর মধ্যে লুকানো আছে, একটা মা যে নিজের মেয়ের জন্য সব কিছু করতে পারে। এবং বহুদিন পর তার এরকম পারফরমেন্স দেখছি আমি। এবং আপনার অ্যালবার্টের ক্যারেক্টারটা দেখে বা তার নুয়ান্সগুলো দেখে, তার যেই মানে ক্যারেক্টারের যেই ছাপগুলো দেখে আপনার কার কথা মনে পড়বে, 96-এর এই সেতুপতি ক্যারেক্টারটার কথা। তার যে ভালনারেবিলিটিগুলো, তার যে মানে ছোটো যে পরতগুলো মানে ক্যারেক্টারের মধ্যে, তার চোখে যে একটা মায়া আছে সারাক্ষণ ধরে, সেটা যখন দেখবেন এই ক্যারেক্টারটা দেখে, বা তার যে সাডেন চেঞ্জেসগুলো, মানে সে হঠাৎ রেগে যাচ্ছে, সেখান থেকেই সে মারিয়ার যে একটা কারিশমা আছে সেটাতে মানে নিজেকে হারিয়ে ফেলছে, এই পুরো জার্নিতে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন। এবার যদি বলি বার্ড ইন এ কেজ, এই যে কেজ জিনিসটা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং মেটাফরিক্যালি এই সিনেমাতে ইউজ করা হয়েছে। আমাদেরকে বলা হচ্ছে যে এই মারিয়া ক্যারেক্টারটাও কোনো না কোনোভাবে একটা কেজে আছে, সেটা সিনেমা দেখলে বুঝতে পারবেন যে ওর কেজটা কী, ওর লাইফের কেজটা কী, সেটা আপনি সিনেমা দেখলে বুঝতে পারছেন। এবারে অ্যালবার্ট যে, তার লাইফটাও নানা রকম, মানে একটা তো কেজ
আপনি নাসিকের কেসটা জানলে বুঝতে পারেন হোয়াট কেজ রিফার্স টু। কিন্তু আরেকটা কেজ হচ্ছে, তাকে বলা হচ্ছে সে 7 বছর দুবাই ছিল এবং সে একটা আর্কিটেক্ট ছিল। এবার আপনি কি জানেন যে দুবাইকে কি বলা হয়, যেটা বড় বড় মানে বিল্ডিং আছে, দুবাই কোনো সোল নেই কো, তো সেটাও কিন্তু একটা কি কনস্ট্রাকশনাল কেজ না, সেটা কি একটা কনস্ট্রাকশনের মানে বড় বড় বাড়ির মধ্যে, সেটাও কিন্তু একটা মানে জেল টাইপের না। এই দুবাইয়ে মানুষজনের বলে নাকি যে লোনলিনেস হয়, সেখানে তো ডিপ্রেশন আসে, কারণ সেখানেতে সেই সিটিতে সোল নেই কো। সেখান থেকেও কিন্তু একটা কেজের মেটাফরিক্যাল মিনিং আমরা বার করতে পারি। এবার যে অ্যালবার্টের যে পাস্ট এবং মারিয়ার যে পাস্ট, এই দুটো কীভাবে কোলাইড করছে, সেই রাতে আর কী কী ঘটনা ঘটছে, এবং এত সুন্দর দুজনকে একসাথেভাবে মানে পোর্ট্রে করা হয়েছে। এটা রেসিজমের কোনো অ্যাঙ্গেল নেই। আমি যেটা বলতে যাচ্ছি যে মারিয়ার যে ক্যারেক্টারটা, সেটাই ক্রিসমাসের যে 3টে লাইট ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে ক্রিসমাসের ট্রির জন্য সবুজ, একটা হচ্ছে লাল, আর একটা হচ্ছে হলদে। সেইখানে কিন্তু মারিয়া ক্যারেক্টারটা মনে হচ্ছে একটু বেশি গ্ল্যামারাস, বেশি ড্যাজলিং। সেই জায়গাতে আমাদের যে অ্যালবার্টের ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা একটু লম্বা চওড়া, সত্যিকারের টেডি লাগছে, যে টেডিটাকে নিয়ে মারিয়ার মেয়ে ঘুরে বেড়ায়, সেরকমই কিন্তু আমাদের অ্যালবার্টের ক্যারেক্টারটা একটা জায়েন্ট টেডি। এই টেডি ক্যারেক্টারটার মধ্যে সে যে এই মারিয়া ক্যারেক্টারটার থেকে পুরোপুরি মানে কালারডেও অপোজিট, সে যতটাই গ্লো করছে সে ততটাই পেল, তার একটা কারণ আছে। কারণ মারিয়া ক্যারেক্টারটা কিছু একটা করতে যাচ্ছে যেটা অ্যালবার্টের ক্যারেক্টারটা বহু আগে করে ফেলেছে, এবং ঝড়ের পর যে একটা লোকের অবস্থা হয় সেটা অ্যালবার্টের ক্যারেক্টারটার অবস্থান। এবং ঝড় আসার আগে সব থেকে বলে না, প্রদীপ নেভার আগে যেভাবে সব থেকে বেশি জ্বলে, সেই অবস্থানটা হচ্ছে মারিয়ার ক্যারেক্টারটাই। তাই জন্য কিন্তু তাদের হাবভাবে, তাদের লুকেতে কিন্তু একটা ডিস্টিংক্ট মানে ছাপ পাবেন, যে দুটোর মধ্যে একটা বিভৎস তফাৎ আছে। কিন্তু স্টিল কি হচ্ছে বলুন তো, আমি কোথাও একটা পড়েছিলাম যে দুটো মন খারাপ পাশাপাশি থাকলে তাদের মধ্যে প্রেম হয়। এবং অ্যালবার্টের ক্যারেক্টারটা আর মারিয়ার ক্যারেক্টারটা দুটো ব্রোকেন ক্যারেক্টার, দুজনের মধ্যে অনেক প্রবলেম আছে, এবং দুজনে কি একটা টাইমে মনে হবে যে সাইকটিক, তারা হয়তো মানে বিভৎস সিরিয়াল কিলারের তাদের টেন্ডেন্সি আছে, কিন্তু স্টিল সেখানের মধ্যে তাদের মধ্যে রিডেমশন আছে। তাদের রিডেমশন কী করে হবে, সেইটাই হচ্ছে পুরো সিনেমাটা, সেটা কি এস্টাবলিশ করছে, বা সেই সিনেমাটা পুরোটাই ওই মেলোডিটাকেই ধরে নিয়ে যাচ্ছে। এবং এই সিনেমাতে আরেকটা জিনিস হচ্ছে, যেটা প্রথমে ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেটা হচ্ছে যে অ্যালবার্টের আঙ্কেল তার কাছে একটা ওয়াইন প্রেজেন্ট করবে, এবং ইয়াধুম কেন নাম দিয়েছে সেটা বলবে। যে ইয়াধুম কনসেপ্টটা হচ্ছে যে এমন একটা এই কনসেপ্টটার মানেটা সোজা কথা এক লাইনে বলতে গেলে, যে আমাদের জীবন, আমাদের যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস মডার্ন টাইমে প্রচুর আছে, যে আমরা কেন বেঁচে থাকি, মানে আমাদের এই পুরো জার্নি জীবনের, সেটা কেন, এর মানে রেজাল্ট কোথায়, বা এর অ্যান্সার কী। তো ইয়াধুম হচ্ছে সেই মোমেন্ট, সেই টাইম যেখানেতে আপনার ক্ল্যারিটি অফ থট আসে, মানে আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন যে আপনার জীবনের উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি কী জন্য আপনি এত বছর বেঁচেছেন, এইভাবে বেঁচেছেন, আপনার প্রত্যেকটা স্ট্রাগলের ভ্যালু কেন, একটা মোমেন্টে আপনি বুঝতে পারেন। এবং সেই মোমেন্টটাকে এস্টাবলিশ করা হচ্ছে এই দুটো ক্যারেক্টারের কাজ। অ্যালবার্ট কী করে ক্ল্যারিটি অফ থট বা তার ইয়াধুম সে কী করে খুঁজে পাবে, এবং মারিয়া কী করে তার ইয়াধুম খুঁজে পাবে, সেইটা নিয়ে কিন্তু এই সিনেমাটা। এবং এই সিনেমাতে শ্রীরাম রাঘবনের সিনেমা মানে প্রচুর ইস্টার এগ, প্রচুর হোমাজেস থাকবে। প্রথমেই সিনেমাটা শুরু হচ্ছে এরিক রোমারকে ধন্যবাদ জানিয়ে। এরিক রোমার হচ্ছে একটা ফ্রেঞ্চ ডিরেক্টর, যে নিউ ওয়েভের সঙ্গে যুক্ত ছিল অ্যালং উইথ গোদার অ্যান্ড ত্রুফো। ফ্রেঞ্চ নিউ ওয়েভে ক্যাহার ডু সিনেমা বলে যে ম্যাগাজিনটা ছিল, সেখানকার এডিটর ছিল এরিক রোমার। এরিক রোমার সিনেমার কী থাকে, এরিক রোমারের যখন সিনেমা দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না যে তার সিনেমার অ্যাকচুয়াল জনরাটা কী। মানে প্রচুর কিছু জনরার একটা মাশআপ থাকে, সেটাও কিন্তু এই সিনেমাটা দেখলে আমরা বুঝতে পারি। এরিক রোমারের সিনেমাতে তার যে মানে ক্যারেক্টারগুলো থাকে, তারা লং মানে কনভারসেশন করে, খুব বেশিক্ষণ কথা বলে প্লট থেকে বেরিয়ে গিয়ে জীবনের ব্যাপারে। এবং এই সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের মারিয়া আর অ্যালবার্ট জীবনের ব্যাপারেই কথা বলছে, নানা রকম দিকের ব্যাপারে কথা বলছে। এরিক রোমারের যে ক্যারেক্টারগুলো, তারা কিন্তু যেটা চায়, ডিজায়ার, সেটা কিন্তু সবসময় ফুলফিল হয় না। এই সিনেমাও দেখতে পাচ্ছি এই যে আমাদের যে ক্যারেক্টারগুলো, তাদেরকে ডিজায়ারটা ফুলফিল হচ্ছে, সেটা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি হচ্ছে না, কিন্তু স্টিল তারা স্যাটিসফাইড হচ্ছে। এই জায়গা থেকে এরিক রোমারের পুরো ছাপগুলো আমরা এই সিনেমাতে দেখতে পাই বলি প্রথমেই মানে ডিরেক্টর একবারই ইন্ট্রো সিনেতে এরিক রোমারকে ধন্যবাদ জানাচ্ছে। এই সিনেমাটা শুরু হচ্ছে জন লেননের কোট দিয়ে, মানে দ্য বিটলসের গ্রেট জন লেনন, যে অ্যান্টি ওয়ার মানে সঙ্গীত লিখত, মানে জন লেননের ভক্ত কে নয়, তো তার কোট দিয়ে শুরু হচ্ছে সিনেমাটা। কংগ্রাচুলেশনস জানাচ্ছে কাকে, শক্তি সামন্তকে। শক্তি সামন্ত সিনেমাগুলোকে পুরোপুরিভাবে নানারকম জায়গাতে হোমাজ দেওয়া হয়েছে। শক্তি সামন্তের কাটি পাতাং এর কয়েকটা জায়গা আপনি পুরো সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে ইউজ হচ্ছে। এই সিনেমাটা একটা, আমি বলতে পারি যে একটা মিউজিক্যাল ড্রামা বা একটা মিউজিক্যাল রোম্যান্টিক ড্রামা, থ্রিল বাদ দিও,
কারণ কি সারাক্ষণ কোনো না কোনো মিউজিকের মধ্যে দিয়ে সিনেমাটা যাচ্ছে এবং ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে দিয়ে। ভিভাল্ডির 4 সিজন সারাক্ষণ চলছে। এখানে তো দেখানো হচ্ছে 1980-র বম্বেকে, অ্যাকচুয়ালি সিনেমাটা দেখাচ্ছে 1980-র বম্বেকে, সেখানে দেখানো হচ্ছে রিগেল সিনেমা আছে। সেখানে রিগেল সিনেমায় কী কী সিনেমা চলছে? দ্য অ্যাডভেঞ্চার অফ পিনোকিও সিনেমা চলছে, যেখানেতে একটা ডল যে নিজেকে মানুষ হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করছে, যে সে ওয়ার্দি অ্যাজ এ হিউম্যান, একটা পাপেট। এবং সেইখানে কি আমাদের অ্যালবার্ট আর মারি ক্যারেক্টারটাও নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করছে না? মেটাফোরটা কোথায় বুঝতে পারছেন? আবার রিগেল সিনেমাতে আরেকটা সিনেমা চলছে হিচককের রেবেকা, মানে শ্রীরাম রাঘবন নিজের গুরুকে ট্রিবিউট দিচ্ছে। এইখানেতে ইন দি হল অফ দি মাউন্টেন কিং এডওয়ার্ড গ্রেগের ক্যাসেটটাকে বসানো হচ্ছে। এরকম কনস্ট্যান্ট হোমাজেসের মধ্যে দিয়ে আমরা কিন্তু চলতেই থাকছি। এখানে 1973-এর রাজা রানী সিনেমার একটা গান ইউজ করা হয়েছে, আশা ভোসলে যেটা গেয়েছিল, জব আন্ধেরা হোতা হ্যায়। এবং রাজা রানীর গল্পটা কি জানেন? যেখানে রাজা বলে একটা মানে ছেলে থাকবে, যে ছোটোবেলায় মানে প্রচুর গরিবের মধ্যে দিয়ে যাবে এবং সে বড় হয়ে একটা থিপ মানে চোর তৈরি হবে এবং সে রানীবাই বলে একটা মেয়ের প্রেমে পড়বে। কিন্তু তাদের প্রেমের মধ্যে স্ট্রাগলটা কী আসবে? তাদের পাস্টে এমন কিছু করা ঘটনা যেটা তাদের বন্ডিংটার জন্য ঝামেলা তৈরি করছে। আমাদের এই মেরি ক্রিসমাস সিনেমাটাও কি সেটা না? মানে আপনি বুঝতে পারছেন যে শ্রীরাম রাঘবন যে মেটাফরগুলোকে ইউজ করছে, যে কনসেপ্টগুলোকে ইউজ করছে, সেগুলো কোথাও না কোথাও সেই ও যে সিনেমাটা স্টোরিটা বলছে তার সাথেই কোনো না কোনোভাবে অ্যাসোসিয়েটেড। এবং এইখানেতে যেই সিনেমাটোগ্রাফিটা আপনি সারাক্ষণ মানে প্রথম হাফ জুড়ে যে মুম্বাইয়ের অলিতে গলিতে দেখছেন, যে সবুজ লাল আর হলদের কাজ, সেটা কিন্তু আপনি মারিয়ার অ্যাপার্টমেন্টটাও কিন্তু সেই আলোতেই সাজানো, সেই কালারই সাজানো। তাহলে ডিটেলিং দেখছেন, কত ডিটেলিং, কত হোমাজেস, কত ডিটেলভাবে তৈরি করা সব কিছু। এইখানেতে এই অ্যালবার্ট ক্যারেক্টারটাকে, রনি বলার একটা ক্যারেক্টার আছে যে বেশ একটা কমিক এলিমেন্ট আনছে এই সিনেমাতে। রনি ক্যারেক্টারটা অ্যালবার্ট ক্যারেক্টারটাকে মানে অ্যালবার্ট ক্যারেক্টারটা রেগে যাচ্ছে, তাই জন্য রনি ক্যারেক্টারটা তাকে কি বলছেন, অ্যালবার্ট পিন্টো কো গুস্সা কিউঁ আতা হ্যায়। এটা একটা সিনেমার নাম, নাসিরুদ্দিন শাহ আছে সেখানে সাবানা আজমি আছে। না দেখে থাকলে ওই সিনেমাটা দেখতে পারেন, আজকে রিকমেন্ডেশন। তো এই ধরনের কিন্তু কনস্ট্যান্ট হোমাজেসের মধ্যে দিয়ে কিন্তু এই ক্যারেক্টার দুটোর প্রেম, তাদের মধ্যে সেই রাতের ঘটনা, তাদের পাস্ট লাইফ থেকে তারা কী করে রিডেমশন পাচ্ছে, এবং ইয়াধুম বা এই মোমেন্ট অফ ক্ল্যারিটি অফ থট, কোনো একটা টাইম আসে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার সারা জীবনটা কেন বাঁচা হয়েছে। এই সব কিছুকে রিভলভ হয়ে এই সিনেমাটা আপনার সামনে অ্যাড্রেস করে, আপনার সামনে প্রেজেন্ট করে। এবং কোথাও গিয়ে আপনি হোম অ্যালোন দেখার পর যেমন খুশি অনুভব করেছেন, এই সিনেমাটা শেষে কিন্তু ক্লাইম্যাক্সে খুশি অনুভব করবেন এবং খুব ইনোভেটিভ একটা ক্লাইম্যাক্স। আর আমি বলছি সিনেমাটা আপনি যান, হলে দেখুন এবং থ্রিলার হিসেবে দেখেন না, একটা রোম্যান্টিক ড্রামা দেখতে যাচ্ছেন, যেখানে আপনি 96-এর ছাপ পাবেন, যেখানে ইত্তেফাক যেটা রাজেশ খান্না সিনেমা ছিল, দুটো ক্যারেক্টার এক রাতে দেখা হবে, সেই সিনেমার একটু গ্লিমস পাবেন। সেখানে জন লেননের গানের একটা রিদম পাবেন, সেখানে আপনি ভিভাল্ডির 4 সিজনের যে রিদম সেগুলো পাবেন, আপনি সেখানে শ্রীরাম রাঘবনের হিচককিয়ান থ্রিলারের স্টাইল পাবেন, এবং পাবেন ক্যাটরিনা আর বিজয় সেতুপতির অসাধারণ পারফরমেন্স এবং মনে রাখার মতো একটা ক্রিসমাস সিনেমা। তো সিনেমাটা কেমন লেগেছে যদি দেখে থাকেন তো আমাদের কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনি জানেন কি করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ।